আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভাইয়া, আমাদের অলরেডি 8টা পর্ব কভার হয়েছে। তো এর আগের ক্লাসে আমি হরকত শিখাইছিলাম, মানে 8 নম্বর পর্বে। আজকে 9 নম্বর পর্ব। তো এই পর্বে আমরা হরকত দিয়ে হরফের সাথে মিলিয়ে পড়ব, মানে হরফের উপরে হরকত জের জবর পেশ দিয়ে পড়ব। তো তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, ইস্তেলার হরফ। ইস্তেলার হরফ কি সেটা আপনারা এখনই জানতে পারবেন, একেবারে সহজ। এরপরে আমরা হরফ লেখে এর উপরে নিচে জের জবর পেশ দিয়ে আমরা এগুলো পড়ার ট্রাই করব। তো চলুন আমরা সরাসরি ক্লাসটা শুরু করি। দেখুন, এখানে পর্ব 9 লিখেছি আমি। এবং ইস্তেলার হরফ, ইস্তেলার হরফের অর্থ হলো মোটা। ইস্তেলা মানে মোটা, তার মানে মোটা হরফ। ইস্তেলার হরফ 7টি, মানে মোটা হরফ কয়টি? 7টি। যথা সদ, দত, তোয়া, জোয়া, গইন, খ, অফ। আবার দেখুন, সদ, দত, তোয়া, জোয়া, গইন, খ, কফ। এই 7টি হলো ইস্তেলার হরফ। ইস্তেলার হরফের কাজটা মূলত কি সেটা আমরা জানব। আগে এখানে দেখুন, এই 7 হরফে বাংলায় আকার উচ্চারণ হবে না। জাস্ট একটু আপনারা পড়েন, আমি বুঝাই দিব হাতে কলমে যখন, তখন একেবারে ইজিলি আপনারা বুঝে যাবেন ইনশাল্লাহ। ইস্তেলার হরফে বাংলায় আকারের উচ্চারণ হবে না, মানে আকারের সাউন্ড সাইলেন্ট থাকবে, মানে আকারটা সাইলেন্ট রাখতে হবে, শুধু হরফটা বা অক্ষরটা বলতে হবে। চলুন আমরা হাতে কলমে একটু শিখে নিই। তো আমি নিচের এইটুক মুছে দিচ্ছি, কারণ আমাদের লেখার জায়গা নাই। আমি এখানে আপনাদেরকে লিখে দেখাবো, এই জন্য আমার একটু মুছতে হচ্ছে। আমরা বলেছি যে আকারের উচ্চারণ সাইলেন্ট থাকবে। তো আমরা জানি যে এটা হলো বা, বায়ের নিচে এক নক্তা। এটা বাংলায় আমাদের হয় ব, ব হয়। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে বা জবর বা, বার উপরে এরকম একটা দাগ দিলে এটাকে জবর বলে, আর এটার নাম বা জবর বা। এখন বাংলা যদি আমরা বা বানাইতে চাই, তাহলে এই আকারের জন্য এই জবরের জন্য এই বয়ের সাথে একটা আকার দিতে হবে। তাহলে আমাদের হলো বা জবর বা, আর বাংলায় বয় আকারে বা। এখানে কিন্তু বয় আকারে বা, বড় সাউন্ড আসছে, আকারের সাউন্ড। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যে বা জবর বা, বয় আকারে বা। তো আমরা যখন এখানে যে হরফগুলো আছে এগুলো দিয়ে যদি আমরা একটু ট্রাই করি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো ক্লিয়ার। দেখুন, আমাদের যে একেবারে শুরুতে সদ আছে, এটা ইস্তেলার হরফ। এই সদটাকে আমরা এখানে আইনা এর উপরে জবর দেব। দেখুন, এই যে এটা সদ, এটার উপরে যদি আমরা জবর দেই, তাহলে বাংলায় এই সদের জন্য আমরা নিব হলো স। আমরা বাংলায় এই সদের জন্য স নিব, স। আর জবরের জন্য আকার নিব, তাইলে ছয় আকারে সা। কিন্তু এই আকারটা সাইলেন্ট থাকবে, কারণ সদ জবর সা হয় না, সদ জবর স হয়। সদ জবর স, মানে সদের নিজের সাউন্ডটাই জবর দিলেও থাইকা যায় সাউন্ডটা। এটাকে আমরা এখন বলবো কি, জবর ছাড়া সদ। এবং এটার পরে জবর দিলেও সদ জবর স, স। তো এই যে সদের একক, এই এককটাই কিন্তু থেকে যায়। এজন্য বাংলায় এই যে সদ, এজন্য আমরা যে স নিব, এর জন্য জবরের জন্য আকার আসবে ঠিক, কিন্তু এই আকারের উচ্চারণটা সাইলেন্ট থাকবে। স, শুধু স হবে, সজ্জবর স, সজ্জবর এই যে স, সজ্জবর স। তার মানে আকার যে ছিল বয় আকারে বা, মিললে যে বয় আকারে বা হলো, যেটার উপরে আমাদের
যে বা হলো কিভাবে, বা জবর বা। তো এই যে দোনোটা উচ্চারণ কিন্তু এখানে হয়েছে, আকারের উচ্চারণ হয়েছে, বর উচ্চারণ হয়েছে, দুইটা মিলে ব আকার বা হয়েছে। আর এখানে শুধু স হবে, এই যে আকারটা সাইলেন্ট থাকবে। ওকে, দ জবর দ, যদি আমরা লিখি দ জবর দ, দ জবর দ, এই দদের জন্য আমরা বাংলায় নিব হলো দ, আর এই জবরের জন্য যদি আকার নেই তাহলে হবে দা, দ আকারে দা। কিন্তু এখানে দা বলা যাবে না, কারণ এই যে দদ জবর দা হয় না, দদ জবর এই যে জবর উপরে দদ জবর দোয়া হয়, দ মানে এই দদের এককটাই উচ্চারণ হয়। এই যে শুধু দোয়া হবে, এই আকার সাইলেন্ট থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দদ জবর শুধু এই যে দদ জবর দ, দদ জবর দ, কিন্তু জবর কিন্তু আসে নেই, এই জন্য আমরা এখানে আকার নিলেও আকারের সাউন্ড আমরা উচ্চারণ করতে পারবো না, শুধু দদ জবর দই বলতে হবে আমাদের। ওকে, আমরা যদি তোয়া জবর তোয়া দেই তাহলে বলতে হবে তোয়া জবর তোয়া, কিন্তু বাংলা যদি এই তোয়ের জন্য আমরা তোয়া নেই, আর জবরের জন্য যদি আমরা আকার নেই তাহলে হয় তয়াকারে তা। কিন্তু এই যে তয় আকারটা সাইলেন্ট থাকবে এখানে, তোয়া জবর শুধু এই যে তোয়া জবর তোয়া জবর তোয়া জবর তোয়া, এই যে তোয়ায়ের একক যে সাউন্ডটা আছে ও নিজের যে সাউন্ডটা সেটাই জবর দিলেও থেকে যাবে। ওকে, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো আমরা কি পেলাম, তোয়া জবর তোয়া, এই যে আকারটা সাইলেন্ট থাকবে, এই জবরের জন্য আকার আসবে ঠিক, কিন্তু আকার উচ্চারণ করা যাবে না। অথচ আমরা যদি তা নিতাম, তা যার উপরে দুই নক্তা, এই তার উপরে যদি আমরা একটা জবর দিতাম তাহলে হয়তো তয়াকারে তা, ঠিকই আকারের উচ্চারণও হইতো তয়াকার। দেখুন, আমরা যদি তায়ের জন্য তোয়া নেই এবং এই আকারের এই জবরের জন্য যদি আমরা আকার নেই তাহলে তয়াকারে তা এবং তা জবর তা একই কিন্তু সাউন্ড হচ্ছে। এখানে কিন্তু এই আকার সাইলেন্ট থাকতেছে না, এখানে আকার দিয়েই তয়াকার তা বানাতে হচ্ছে এবং তা জবর তা। অথচ আমরা এখানে তোয়ার জন্য তা নিলাম, জবরের জন্য আকার নিলাম, তাহলে আমাদের তয়াকার তা এখানে তোয়ার ক্ষেত্রে আমরা বলতে পারবো না, আমাদের এই যে আকারটা সাইলেন্ট রাখতে হবে। আমরা শুধু তোয়া পড়ব, তোয়ার উপরে যখন জবর আসবে আমরা শুধু তোয়া জবর এই যে তোয়া পড়ব। আশা করি বুঝতে পারছেন। এরপর আমাদের এই জোয়া, দেখুন এই যে সেম তোয়ার মতনই, খালি উপরে একটা নক্তা। দেখুন, জোয়ার উপরে যদি একটা জবর দিই তাহলে হয় কি, জোয়া জবর জোয়া জবর জোয়া। এই জোয়াটা যদি আমরা বাংলায় লিখতে চাই তাহলে আমাদের এই জোয়ার জন্য সাপোজ আমরা জ নিলাম, এই যে জ নিলাম, তো এই জবরের জন্য তো আকার নিতে হবে, কারণ আমরা জানি যে জবরে বাংলায় আকার হয়। তা আমরা যদি আকার নেই তাহলে হয় জয়াকারে যা, কিন্তু এই যা কি সঠিক উচ্চারণ না, কারণ জোয়া জবর জোয়া হবে, ওর একক যে সাউন্ডটা আছে নিজে সেটাই হবে। আবার যদি আপনার উপরে জবর দেন সাউন্ডটা জোয়া জবর জোয়াই থেকে যাবে, তার মানে এই যে আকারটা আমাদের সাইলেন্ট থাকবে, শুধু জোয়াটা থেকে যাবে। এই যে শুধু জোয়াটার উচ্চারণটা হবে, এর সাথে আকারটা উচ্চারণ করলে জোয়া আকার যা হয়ে যায়, কিন্তু জোয়া জবর জোয়া হবে, যা হবে না, জোয়া জবর জোয়া হবে। আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে দেখুন এই যে গোয়াইন, আমাদের এই গোয়াইনের ক্ষেত্রে আমরা সেমভাবে যদি গোয়াইন লিখে উপরে একটা জবর দেই তাহলে গোয়াইন জবর গ হবে, এখানেও গ আকারে গা হবে না। দেখুন এই যে গোয়াইনের জন্য আমরা গ নিলাম এবং এই জবরের জন্য আমরা আকার নিলাম, এখানে হয়েছে কি গ আকারে গা, কিন্তু এটার সঠিক উচ্চারণ এটা নয়, কারণ এটার সঠিক উচ্চারণ হবে গইন জবর গ, গইন জবর গ হবে, শুধু এই গটা হবে, শুধু গটা হবে, ঘয় আকারটা সাইলেন্ট রাখতে হবে। অথচ এই জবরের জন্য কিন্তু আকার ঠিকই আসছে, কিন্তু আকারটা কী হবে, সাইলেন্ট থাকবে, শুধু গইন জবর এই যে শুধু গটা হবে, এই গয়ের সাউন্ডটা হবে শুধু গইন জবর ঘ। এখানে যদি ক্লিয়ার না হন
সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনি ক্লিয়ার হবেন। আপনি ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমার আগের ক্লাসগুলো না দেখে থাকেন অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন, না হলে কিন্তু আপনি কিচ্ছুই বুঝবেন না। যদি আগের থেকে কোরআন সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে বা আরবি ভাষা সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে আমাদের এই আগের 8টি ক্লাস অবশ্যই দেখে নেবেন। এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। ওকে, তাহলে আপনাদের কাছে একেবারে ইজি মনে হবে বা একেবারে সহজ মনে হবে কোরআনটা। ওকে, আমরা সেভাবেই শিখাইছি ইনশাল্লাহ। তো দেখুন গয়েনটাও গেল আমাদের। এখন খ, সেমভাবে আমরা যদি এখানে খ লেখা, খয়ের উপরে এক নক্তা একটা জবর দেই, তাহলে এই যে খ যে হরফটা আছে এর জন্য আমরা বাংলায় খ নিব। ক, খ, খ, এবং এই যে জবরটা আছে এই যে আমরা এভাবে লিখছি, জবরটার জন্য আমরা আকার নিব। এখানে হইতেছে কি বাংলায় ক্ষয় আকারে খা, কিন্তু খা এটা কি সঠিক উচ্চারণ? এটার কিন্তু ভুল উচ্চারণ খা। এই শুধু খটা হবে। এই আকার, এই যে জবরের জন্য আকার নিলাম, এই আকার সাইলেন্ট থাকবে, শুধু খ হবে। তার মানে খ জবর খ, খ জবর এই যে খ, খ জবর শুধু খ, আকার দিলে হয়ে যায় খা। খ জবর খা হবে না, খ জবর খ। ওকে, এরপর সর্বশেষ এখানে আছে দেখুন কফ, 2 নক্তাওয়ালা কফ। এই কফ সেম এইগুলোর মতো। আপনি এগুলো যদি বুঝেন তাহলে এটাও বুঝবেন, একটা বুঝলে বাকিগুলো বোঝার কথা। আশা করি বুঝছেন আপনারা। এই কফের উপর যদি আমরা জবর দেই এবং এই কফের জন্য যদি আমরা বাংলায় ক নেই এবং এই জবরের জন্য যদি আমরা আকার নেই, তাহলে এখানে হয় কি কা। তো এই কা কি কফ জবর কা হবে? কফ জবর কা হবে না, কফ জবর কিন্তু কা হবে না। অথচ আমরা অন্যান্য হরফে কিন্তু এরকমই পাইতেছি। যেমন আমরা যদি কাপ নেই, দেখুন কাফ নেই এবং এই কাপের উপরে যদি আমরা জবর দিই, তাহলে এই কাফের জন্য আমরা বাংলায় নিলাম ক এবং এই জবরের জন্য আমরা নিলাম আকার। তাহলে হলো কি কাপ জবর কা, আর বাংলায় হলো কয় আকারে কা। একই কিন্তু উচ্চারণ হচ্ছে। এখানে আকারটা কিন্তু সাইলেন্ট নয়, আকারের উচ্চারণ হচ্ছে বা আকারের সাউন্ড দিয়েই কা বানাইতে হইতেছে। কাপ জবর কা এবং কয় আকারে কা। তো এই কপের ক্ষেত্রে এটা হবে না, বা এই যে 7টা হরফ আমি লিখেছি এই 7টা হরফের ক্ষেত্রে এইটা হবে না, শুধু ওই হরফের এককটা উচ্চারণ হবে। যেমন কফ জবর ক, কফ জবর কা কিন্তু হচ্ছে না। কফের জন্য আমরা ক নিলাম ঠিক, কিন্তু আকারের এই জবরের জন্য আকারে নিলাম, কিন্তু এখানে কয়েকারে কা বলা যাবে না, বলতে হবে ক, শুধু ক বলতে হবে। কারণ কফ জবর কা হয় না, কফ জবর শুধু ক হয়। আশা করি আপনারা 7টা বুঝতে পারছেন। এখন একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এই যে 7টা হরফ আপনাদেরকে আমি শিখাইলাম জবর দিয়ে, বাংলায় জবরে আকার হয়, সেটা আমি কিন্তু এর আগের ক্লাসে আপনাদেরকে সুন্দর করে বুঝাইছি, রাইট? তো জেরের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হবে না। আপনার জেরের ক্ষেত্রে বাংলায় জেরে কি হয়, যেমন এই বার নিচে যদি আমরা একটা জের দিই, এই জেরের জন্য বাংলায় কিন্তু রস্বীকার হয়। তো এই রস্বীকার কিন্তু সাইলেন্ট থাকবে না। এবং পেশ যদি দেই বার উপরে, তাহলে বাংলায় এই পেশের জন্য হয় রস্যুকার, এবং এই রস্যুকার কিন্তু সাইলেন্ট থাকবে না। শুধু যদি আমরা জবর দিই ওই 7টা হরফে, তাহলে ওই 7টা হরফের ক্ষেত্রে এই জবরটা বাংলায় আকার হয় এবং এই আকারটা শুধু সাইলেন্ট থাকবে। আর জের পেশ এই দুইটা দিলে এই যে রস্যুকার রস্যিকার এই দুইটা হয়, এই দুইটা কিন্তু সাইলেন্ট থাকবে না। আর এই আকারটা সাইলেন্ট থাকবে কোন হরফের ক্ষেত্রে? শুধুমাত্র এই 7টা হরফের ক্ষেত্রে। এই 7টা হরফের ক্ষেত্রে আকারটা সাইলেন্ট থাকবে, যেগুলোকে ইস্তিলার হরফ বলে। ইস্তিলার হরফ বলে, ইস্তিলার অর্থ মোটা করা, তার মানে এই অক্ষরগুলো মোটা করে পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদেরকে আমি যদি হাতে কলমে একটু বুঝাই দেই তাহলে আরও ক্লিয়ার হবেন। দেখুন এখানে লিখলাম সদের উপরে আমরা জবর যখন দিয়েছিলাম, সদের জন্য স নিয়েছিলাম এবং জবরের জন্য আকার নিয়েছিলাম, তখন হয়েছিল সয়কার সা। কিন্তু এখানে আমরা বলছিলাম সদ জবর স, তার মানে আকারের সাউন্ড সাইলেন্ট থাকছিল, শুধু স হয়েছিল, রাইট? কিন্তু আমরা যদি এখন সদের নিচে জের দেই, তখন কিন্তু আমাদের যে জেরের জন্য বাংলায় রস্বীকার সেটা কিন্তু সাইলেন্ট থাকবে না। দেখুন এই যে জের, সদের জন্য স নিলাম, এই জেরের জন্য এটা কিন্তু জের, এই জেরের জন্য আমরা রস্বীকার নিলাম। রস্বীকার যদি নেই তাহলে কিন্তু আমাদের এই যে
রস্যিকারটা সাইলেন্ট নাই, সজ্জের সি এবং ছয় রস্যিকারে সি। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবং আমরা যদি সদের উপরে পেশ নেই, বাংলায় সদের জন্য আমরা স নিলাম এবং এই পেশের জন্য রস্যুকার নিলাম, তাহলে এখানে হলো সদ পেশ সু এবং ছয় রস্যুকারে সু। এখানে কি রস্যুকার সাইলেন্ট রয়েছে? সাইলেন্ট হয় নাই, কিন্তু এই যে সদ পেশ সু এবং ছয় রস্যুকারে সু একই সাউন্ড হচ্ছে। কিন্তু যদি জবর দিতাম তাহলে কিন্তু সদের এই যে আকারটা সাইলেন্ট থাকতো, শুধু সদ জবর স হইতো, শুধু স। ওকে, সেমভাবে দটটাও এরকম। দেখুন দটটাও এরকমের। দদের উপর যখন আমরা জবর দিয়েছিলাম তখন আমাদের আকারটা সাইলেন্ট থেকেছিল। দদের জন্য আমরা দ নেব এবং এই যে আকার দদ জবর শুধু দ, দয়াকারে দা নয়, শুধু দ হবে, দদ জবর দ। তো আমরা যখন এটাকে জের দিব নিচে সদের, জেরের জন্য বাংলায় হবে রস্যিকার। আর এই রস্যিকার কিন্তু সাইলেন্ট আমাদের থাকবে না, আমাদের রস্যিকার সাউন্ড ঠিকই হবে। দেখুন দদের জন্য আমরা দ নেব এবং এই জেরের জন্য আমরা রস্যিকার নেব, তাহলে কি হলো দয়ের রস্যিকারে ডি এবং দজ্জের ডি একই সাউন্ড কিন্তু হচ্ছে। তো এগুলা শুধুমাত্র জবরের ক্ষেত্রে, জের পেশের ক্ষেত্রে ঠিকই এই রস্যুকারের সাউন্ড হবে। আশা করি বুঝতে পারছেন। এরপর আমি বাকি কয়টা একটু দেখাই দিচ্ছি। আমাদের দদ গেল, এখন তোয়া দেখুন। তোয়া যদি আমরা এবার জের দিয়ে নিচে, তাহলে তোয়া যে টি হয়, তোয়ার জন্য আমরা তোয়া নিলাম বাংলায় এবং জেরের জন্যে রস্যিকার নিলাম, তাহলে কি হলো তোয়া রস্যিকারে তি, আর এখানে তোয়াজের তি একই সাউন্ড। আবার যদি আমরা রস্যুকার নিই, আবার যদি আমরা পেশ নিই, তোয়া পেশ তু, তোয়া রস্যুকারে তু একই সাউন্ড। এই রস্যুকারের সাউন্ড হচ্ছে এবং এই রস্যুকারের সাউন্ড কিন্তু হচ্ছে। আর আকার নিলে এই যে আকারের সাউন্ড কিন্তু তয়কার তা আমাদের মানে সাইলেন্ট থাকতো, তোয়া জবর তোয়া শুধু হইতো তোয়া। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন এই যে জোয়া, জোয়া যদি আমরা নেই, নিচে যদি জেদ দিই, তাহলে জোয়ার জন্য আমরা জোয়া নিলাম বাংলায় এবং এই জেরের জন্য আমরা রস্যিকার নিলাম, তাহলে জয় রস্যিকারে জি এবং জজের জি। ওকে, এই জেরের জন্য রস্যিকার এবং এই পেশের জন্য রস্যুকার, এগুলো আমি আগের ক্লাসটা দেখুন, আপনি না জানলে বা না বুঝতে পারলে ওখানে আমি সুন্দর করে বুঝাইছি, ওগুলো আপনারা বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা জোয়াজের জি এবং জয়ের রস্যিকারে জি একই সাউন্ড পাইতেছি। এখন যদি আমরা জোয়ার উপরে পেশ দিই, দেখুন এই যে জোয়া পেশ জু এবং বাংলায় জয়ের রস্যিকারে জু একই কিন্তু সাউন্ড হচ্ছে। ওকে, এখানে কিছু সাইলেন্ট নাই, শুধুমাত্র জবরের ক্ষেত্রে আকারটা সাইলেন্ট থাকবে এই 7টা হরফে। বাকি 29টা হরফের বাকি হরফগুলো কিন্তু কোনোভাবেই সাইলেন্ট থাকবে না। যেমন আমরা যদি সিন নেই, দেখুন সিন জবর সা এবং ছয়াকার সা, এখানে কিন্তু আকার সাইলেন্ট রয় নাই, ছয়াকার সা সিন জবর সা একই সাউন্ড। আবার যদি আমরা শিন নেই, তাহলে শিন জবর সা এবং বাংলায় শিনের জন্য স এবং জবরের জন্য আকার ছয়াকার সা একই সাউন্ড। শুধুমাত্র এই 7টার ক্ষেত্রে এই আকারটা সাইলেন্ট থাকবে এবং জের এবং পেশ কিন্তু সাইলেন্ট থাকবে না। ওকে, এরপর আমরা যদি গয়ন নিয়ে একটু কাজ করি, দেখুন গয়নের পরে এক নাক্তা। তো এই গয়ন নিয়ে যদি আমরা জের নিই, তাহলে গয়নের জন্য আমরা বাংলায় নেব ঘ এবং জেরের জন্য নেব রস্যিকার, গয়ের রস্যিকারে রি এবং গঞ্জের গি একই কিন্তু সাউন্ড হচ্ছে। ওকে, আমরা যদি গয়নের পর পেশ দিই তাহলে হবে গয়ন পেশ গু এবং বাংলায় হবে গয়ের রস্যিকারে গু একই সাউন্ড। আমরা যদি খ নিয়ে কাজ করি একটু, তাহলে বাংলায় খয়ের জন্য খ নিব এবং এই জেরের জন্য খজের খি, জেরের জন্য রস্যিকার নেব, খয় রস্যিকারে খি, খজের খি একই উচ্চারণ হচ্ছে। যদি খয়ের উপর আমরা পেশ দিই তাহলে আমাদের খ পেশ খু হচ্ছে, বাংলায় খয় রস্যিকারে খু। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত আমি রাখবো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাংলায় জবরের জন্য আকার, জেরের জন্য রস্যিকার এবং পেশের জন্য রস্যুকার। তো শুধু এই 7টা হরফের ক্ষেত্রে এই আকারটা জবর যখন আসবে 7টা হরফের উপরে আকারটা সাইলেন্ট থাকবে, ওই যে শুধুমাত্র ওই নিজ হরফটাই হবে। যেমন গয়নে যদি আমি গ নেই, তাহলে এই শুধু গয়নটাই হবে গয়ন জবর গ, আকারটা হবে না। আবার যদি খর জন্য আমরা খ নেই, তাহলে শুধুমাত্র এই খটাই হবে খ জবর খ, আকারটা হবে না।
ওকে, আশা করি বুঝতে পারতেছেন আপনারা। এবং জোয়ার জন্য যদি আমি জোয়া নেই তাহলে শুধুমাত্র এই জোয়াটাই হবে, জোয়া যাব জোয়া, এই যে আকার আর হবে না, শুধুমাত্র এই 7টা হরফের ক্ষেত্রে। আর বাকি সব হরফের ক্ষেত্রে আকার হবে, সব হবে। কিন্তু এই 7টা হরফের ক্ষেত্রে শুধুমাত্র আকারটার উচ্চারণ সাইলেন্ট থাকবে, জের পেশের উচ্চারণ কিন্তু সাইলেন্ট থাকবে না। আশা করি ইস্তিলার হরফ কি বা কীরকম পড়তে হয় আপনারা বুঝতে পারছেন। আপনারা এই 7টা হরফ মুখস্থ করে রাখুন। সোয়াদ দত তোয়াজোয়া গাইন খ কফ, সোয়াদ দত তোয়াজোয়া গাইন খ কফ। আপনারা মানে স্ক্রিনশট যদি দিয়ে না থাকেন তাহলে এই ক্লাসটার একেবারে বা ভিডিওটার একেবারে শুরুতে চলে যান, ওখানে আপনারা সুন্দর করে লেখা দেখবেন, ওই শুরুর দিক থেকে স্ক্রিনশটটা রাখেন, এরপরে এটা আপনারা একটু পড়ে নিন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। অবশ্যই পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। আর আপনি যদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখেন তাহলে অবশ্যই আপনিও কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।